ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলবে না হরমুজ, তুলতে হবে মার্কিন নৌ অবরোধ, দিতে হবে ক্ষতিপূরণ বলছে তেহরান। জনসম্মুখে মোস্তফা খামেনির ভিডিও, 12 সেকেন্ডের ক্লিপে সুস্থ দেখা গেছে সর্বোচ্চ নেতার পুত্রকে। ভয়াবহ দাবানলে বিপর্যস্ত কানাডার ব্রিটিশ কলম্বিয়া, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 20,000-এর বেশি মানুষকে। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছে আশিক তমল। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। হরমুজ প্রণালী ফের খুলতে নতুন ও কঠোর কিছু শর্ত দিয়েছে ইরান। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন না করা পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না। ওমানের সাথে চুক্তিতে যুক্তরাষ্ট্রের জব্দকৃত অর্থ, যুদ্ধে ক্ষতিপূরণ সহ একাধিক কঠিন শর্ত রাখতে পারে তেহরান। এক হরমুজের নিয়ন্ত্রণ কবজায় রেখে যুক্তরাষ্ট্রসহ শত্রুর আঞ্চলিক মিত্রদের নাকানি চুবানি খাওয়াচ্ছে তেহরান। প্রণালী দিয়ে অবাধ জাহাজ চলাচলে অস্থায়ী রুট নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ওমান ইরান। মাস্কটের দাবি, চুক্তির খুব কাছাকাছি দুই দেশ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলছে, চুক্তি স্বাক্ষর হলেই খুলবে প্রণালী, এমন ধারণা ভুল। যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ দিতে সম্মত হলেই সামুদ্রিক পথটিতে নিষেধাজ্ঞা শিথিল হবে বলে জানান তিনি। এখনই চুক্তির সেরা সময় বলেও মন্তব্য করেন পেজিশকিয়ান। তেহরানের এমন দাবিতে উদ্বেগ প্রকাশ করেছে উপসাগরীয় দেশগুলো। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আর ওমানের কাছে তুলে ধরা তেহরানের দাবি দেওয়াগুলো মূলত একই। দর কষাকষিতে ক্ষতিপূরণ, জব্দ হওয়া অর্থ ফেরত আর বন্দরগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ইরানের। ওয়াশিংটন আশা করছে ইরান ও ওমানের মধ্যে শিগগিরই হবে এই চুক্তি। দেশ দুটি প্রণালীর দুই পাশে অবস্থিত। চুক্তিটি হলে তেলের স্বাভাবিক পরিবহন আবার শুরু হতে পারে। আশা জাগানিয়া দ্বিপাক্ষিক আলোচনার মাঝেই হরমুজ প্রণালীতে আরেকটি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। যদিও এই নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ পাবে তেহরান। এটি ইরানের জন্য এ যাবৎকালের অন্যতম বড় ছাড়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জ্বালানি সরবরাহ রুটের নিয়ন্ত্রণ ইরানের হাতে দিতে রাজি না যুক্তরাষ্ট্র। তাই ওয়াশিংটনের পক্ষ থেকে শর্ত পরিবর্তনের চেষ্টা হচ্ছে কিনা তা স্পষ্ট নয়। সংঘাতের সুযোগ নিয়ে তেলের ট্যাঙ্কারগুলোর ওপর টোল বা শুল্ক বসানোর বিষয়টিকে বৈধ করার চেষ্টায় আছে তেহরান। অনুমতি ছাড়া প্রণালী পার হতে চাইলেই গুলি চালাচ্ছে আইআরজিসি। এসব কারণে বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যাহত পণ্য পরিবহন। হু হু করে বেড়েছে জ্বালানির দাম এবং মূল্যস্ফীতি ধারণ করেছে চরম আকার। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইসরায়েলি গণমাধ্যমগুলোতে এমন বার্তা ছড়িয়ে পড়তেই এবার সামনে এলো মোস্তফার ভিডিও। সর্বোচ্চ নেতা হওয়ার পর এবারই প্রথম তার ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। তবে ভিডিওটি সাম্প্রতিক নাকি পুরনো, এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মোস্তফা খামেনি। ইসরায়েলি গণমাধ্যমের এমন গুঞ্জনের মাঝেই প্রকাশ করা হলো আয়াতুল্লাহ খামেনি পুত্রের একটি ভিডিও। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের ওয়েবসাইটে ভিডিওটি প্রকাশ করা হয়েছে, যাতে লিখেছে, প্রথমবারের মতো প্রকাশ করা হলো বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির ভিডিও। 12 সেকেন্ডের ওই ক্লিপে দেখা যায় সুস্থ আছেন 56 বছর বয়সী মোস্তফা। আশপাশের মানুষের সঙ্গে কথাও বলছেন তিনি। তবে ভিডিওটি কখন এবং কোথায় ধারণ করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দিনক্ষণ উল্লেখ না থাকায় উঠেছে নতুন প্রশ্ন। শত্রুপক্ষের ছড়ানো গুঞ্জন উড়িয়ে দিতেই কি এই ভিডিও? তেহরান বলছে, সব প্রশ্নের জবাব মিলেছে মেহের নিউজে প্রকাশিত ভিডিওতে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে নিয়ে রহস্য অবশ্য নতুন নয়। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন তিনি। এরপর একবারও প্রকাশ্যে দেখা যায়নি তাকে। এমনকি বাবার শেষ বিদায়ে তার অন্য ভাইরা থাকলেও দেখা মেলেনি মোস্তফার। আর এই দীর্ঘ অনুপস্থিতি জন্ম দেয় নানা প্রশ্নের। ইরানের অভ্যন্তরীণ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14 দাবি করে, মোস্তফার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তার স্বাস্থ্য নিয়ে ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যেও উদ্বেগের খবর দেয় জেরুজালেম পোস্ট। গত 28 ফেব্রুয়ারির হামলায় মুখ ও পায়ে মারাত্মক আঘাত পাওয়ার পর থেকেই চাউর হয় মোস্তফা খামেনির গুরুতর অসুস্থতার খবর। রাখি জেসমিন, চ্যানেল 24।
ভয়াবহ দাবানলে কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঙ্গরাজ্যে নেমেছে বিপর্যয়। পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন। 20,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়। অঙ্গরাজ্য জুড়ে সক্রিয় শতাধিক দাবানল। তীব্র গরম, ঝোড়ো বাতাস ও দীর্ঘস্থায়ী খরায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ধ্বংস হচ্ছে বহু ঘরবাড়ি ও কৃষিজমি। পশ্চিম কানাডার ওকানাগান লেকের আশপাশের কয়েকটি এলাকায়ও ছড়িয়ে পড়েছে দাবানল। দাবানলের ভয়াবহতায় সামারল্যান্ড শহরের সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরে নেওয়া হয়েছে পিটসল্যান্ড ও আশপাশের এলাকার প্রায় 8,000 মানুষকে। সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় ভয়াবহ ও ধ্বংসাত্মক রূপ নিয়েছে দাবানল, যাতে বাড়ছে বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি। ব্রাজিলের রিও ডি জেনিরোতে পর্যটকদের নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাইলট এবং একই পরিবারের 3 কলম্বিয়ান নারী রয়েছেন। শনিবার রিও ডি জেনিরোতে ঘন বন ও পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়। হেলিকপ্টারটিতে থাকা 3 নারী পর্যটক ওই এলাকা দেখতে বেরিয়েছিলেন। আকাশ থেকে রিও শহর ও বিভিন্ন স্থাপনা দেখার জন্য হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয়। তবে সাম্প্রতিক কয়েকটি দুর্ঘটনার পর এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে গত 14 জুন রিওর পশ্চিমাঞ্চলের আকাশে 2টি হেলিকপ্টারের সংঘর্ষে 6 জন নিহত হন। এতে পর্যটন কেন্দ্রিক হেলিকপ্টার চলাচলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠেছে। দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার খবরে একদিকে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি অন্যদিকে সক্রিয় হয়েছে মধ্যস্বত্বভোগী ও দালাল চক্র। মালয়েশিয়ার পর্যটন, নির্মাণ ও কৃষি সহ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা থাকলেও প্রশাসনিক ও প্রক্রিয়াগত জটিলতার কারণে বারবার বিলম্বিত হচ্ছে কর্মী নিয়োগ। এরই মধ্যে শ্রমবাজার আবারও চালুর সম্ভাবনার সুযোগ কাজে লাগাতে একটি অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে বিভিন্ন অসাধু রিক্রুটিং এজেন্সি ভিসা নিশ্চিতের আশ্বাস দিয়ে কর্মপ্রত্যাশীদের কাছ থেকে বিপুল অর্থ আদায়ের চেষ্টা করছে। পাশাপাশি নিয়োগকর্তাদের আর্থিক প্রলোভন দেখিয়ে কর্মী নিয়োগের জন্য ফাইল সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে। এ বিষয়ে আরো খবর জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়াহিদ সোহান। সোহান, এসব অসাধু চক্র মূলত কারা এবং এদের নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, আর কবে নাগাদ কর্মী নিয়োগ শুরু হতে পারে জানবেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। দীর্ঘদিন থেকে বিভিন্ন জটিলতায় শ্রমবাজার বন্ধ ছিল। সেই বন্ধ হওয়া শ্রমবাজার বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা, আহ, প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টার যে মালয়েশিয়া সফর হয়েছে, সেই সফরের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশের শ্রমবাজারের যে আলোর মুখ দেখতে যাচ্ছে, সেখানে কিন্তু আবার নতুন করে একটি শঙ্কা তৈরি হয়েছে। মালয়েশিয়ায় যে সমস্ত মধ্যস্বত্বভোগীরা রয়েছেন, এই মধ্যস্বত্বভোগী একটি দালাল চক্র ইতিমধ্যে মাথাছাড়া দিয়ে উঠেছে। যারা ইতিপূর্বে সেম মালয়েশিয়াতে যখনই শ্রমবাজার শুরু হয়েছে, তখনই এই শ্রমবাজারকে অস্থিতিশীল করার জন্য তারা এখানে বিভিন্ন রকম অর্থের লেনদেন এবং মধ্যস্বত্বভোগিতার মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আসা ব্যবসায়ীদের সাথে প্রতারণা করা এবং মালয়েশিয়ায় যে সমস্ত বাংলাদেশ কোন যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোকে বাংলাদেশি কর্মী দেওয়ার প্রলোভন দেখিয়ে এখান থেকে বিভিন্ন রকম তারা ফাইল সংগ্রহ করে অ্যাপ্রুভাল করে দেওয়ার নাম করে এবং এখানে কর্মী সাপ্লাইয়ের নাম করে তারা বিভিন্ন রকম অর্থ হাতিয়ে নেওয়ার মতো এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। কিন্তু সেই ধারাবাহিকতায় যখন মালয়েশিয়ার এই শ্রমবাজারের যে আবারও নতুন করে চালু হওয়ার যে অবস্থানটা তৈরি হয়েছে, এই অবস্থানটাকে কিন্তু আবারও তারা এই দালাল চক্রটি এখানে অস্থিতিশীল করার জন্য তারা কাজ শুরু করেছে। বিশেষ করে আমাদের কাছে বিভিন্ন কোম্পানি থেকে আসা তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে আসা কিছু রিক্রুটিং এজেন্সির মালিকরাও কিন্তু তাদের কাছে ডিমান্ড সংগ্রহ করার জন্য তারা কিন্তু এখানে বিভিন্ন জায়গায় ভিসা কেনার নাম করে কিন্তু অর্থ দিচ্ছে। বিভিন্ন কোম্পানির ম্যানেজমেন্টকে তারা কিন্তু এখানে কেনার চেষ্টা করছে। যদিও বাংলাদেশ এবং মালয়েশিয়ার শ্রমবাজার যেটি, এটি হলো বাংলাদেশ এবং মালয়েশিয়ার এমওইউর প্রেক্ষিতে এটি একবারে জিরো কস্টে এবং
স্বল্প খরচে কিন্তু এই শ্রমবাজার, কিন্তু এখানে যে সমস্ত মধ্যস্বত্বভোগীরা রয়েছেন তারা কিন্তু এই শ্রমবাজারকে অস্থিতিশীল করার জন্য তারা এখানে বিভিন্ন রকম অর্থের প্রলোভন দেখিয়ে এই শ্রমবাজারকে আরো যাতে জটিল করা হয় এবং শ্রমিকরা যাতে বেশি অর্থ দিয়ে আসতে হয়, বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন যেমনি ভাবে তাদেরকে মিসগাইড করছে, ঠিক তেমনি ভাবে মালয়েশিয়ায় যে সমস্ত নিয়োগকর্তারা রয়েছে তাদেরকেও কিন্তু এখানে মিসগাইড করার প্রক্রিয়া রয়েছে। তো বাংলাদেশ এবং মালয়েশিয়া উভয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে, হাই কমিশনের গোয়েন্দা সংস্থার তৎপরতার মাধ্যমে এই সমস্ত দালাল চক্রের প্রতি নজরদারি করে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজারটাকে স্থিতিশীল রাখার জন্য কাজ করা দরকার বলে জরুরি মনে করেন মালয়েশিয়া থাকা প্রবাসী বাংলাদেশিরা। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ওয়াহিদ সোহান।